কারণ আনিসুল হক সাহেব সিরাজুল হক সাহেবের ছেলে। সিরাজুল হক সাহেব ভালো লইয়ার ছিল, ওনার ছেলে এগুলা করবে এটা বিশ্বাস ছিল না। আনিসুল হক সাহেব দেখেন ওনার নৈতিকতা যেটা সিরাজুল হক সাহেবের ছিল। উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, এরশাদের মামলা করতে গেছেন। উনি বললেন না, আমার তোমরা দোষারোপ করবো, আমি আওয়ামী লীগ ছেড়ে দিলাম। উনি আওয়ামী লীগ ছেড়ে তারপরে এরশাদের উকিল হয়েছেন। উনি বলছেন যে আমি লইয়ার, আমি পয়সা পাবো, আমি গেছি, কিন্তু আওয়ামী লীগ ছেড়ে গেছেন। কিন্তু ওনার সন্তান এইভাবে সব ডুবাবে, এটা বিশ্বাসযোগ্য ছিল না। যাই হোক, আমাদের দুর্ভাগ্য, এটা তার দোষ না, দোষ হইল হেড অফিসে। সব প্রধানমন্ত্রীর দোষ হয়েছেও তাই, যে প্রধানমন্ত্রী তো পালাইছে, সাথে 350 জন পার্লামেন্ট মেম্বার পালাইছে। পৃথিবীতে এমন ঘটনা বোধহয় আর কোথাও ঘটে নাই। বায়তুল মুকাররমের খতিব সহ পালাইছে। ইউনূস সাহেব তো কোনোদিন গভর্নমেন্ট চালান নাই, উনি এনজিও চালাইছেন, গ্রামীণ ব্যাংক চালাইছেন, ভালো কথা। বাট হি ইজ এন এক্সপিরিয়েন্সড পারসন। পৃথিবীতে ওনার ইজ্জত আছে, সমস্ত পৃথিবীতে ওনাকে শ্রদ্ধা করে। আমরা ওনাকে ইজ্জত দিতে পারলাম না। আমরা ওনাকে এই কাঠগড়ায় দাঁড় করাইছি, 6 তলায় কোর্ট। এই বৃদ্ধ লোকটা, তার জন্য লিফট বন্ধ, এই বৃদ্ধ লোক হেঁটে হেঁটে 6 তলায় উঠছে। আমরা তো বিচার করি না, আমরা চাকরি করি, আমরা চাকর। হোয়াট ডু সে? হ্যাঁ স্যার, আমরা চাকরি করি। আমি কেন, তোমাদের এই মানসিকতা কেন? ও স্যার, এখানে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের বাইরে আমরা যেতে পারি না, গেলেই আমরা হ্যারাস হই। এবং এর উদাহরণ দেয় হ্যারাসমেন্টের। একজন জাজ, সম্ভবত কিশোরগঞ্জে, সে বেল দিয়েছিল। বেল দেওয়া কি অপরাধ? তার বিরুদ্ধে বাড়ারে এক নেতা মিনিস্ট্রিতে দরখাস্ত করছে। মিনিস্ট্রি তো তার চাকরি খায়। এটা আসছে, চাকরি খাইতে হলে আবার সুপ্রিম হাইকোর্টের ফুল বেঞ্চের অ্যাপ্রুভাল লাগে। ফুল বেঞ্চে আসছে, এখন দেখি না, মানে এমন একটা মানসিকতা আমাদের, ওই মিনিস্ট্রি যা বলতে তো শুনতে হবে। আমি বললাম না, এটা শোনা যায় না। একজন জাজ বেল দিতে পারে, নাও দিতে পারে, এটা তার ডিসক্রিপশন। কিন্তু ওই সিন্ডিকেটের কারণে, মানে ওইখানেও সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটটা তো ওইখানে না, এটা মিনিস্ট্রি পর্যন্ত সংযুক্ত। এই কারণে এই জাজগুলারে হ্যারাসমেন্ট করা হয়েছে। হ্যারাসমেন্ট করা হলে তারা কাজ করবে না, এরা বেল দিবে না। এই জন্যই হাইকোর্টে বেলের ভিড়। যাই হোক, বাইরে অ্যান্টিসিপেটেড বেলের ভিড়, মানুষ মনে করে এখানে গেলে বেল পাবো না। এখন এই অবস্থা যদি থাকে, তাহলে বিচারকরা কাজ করবে কেমনে? আপনি দেখেন, এই যে একটা কথা বাজারে প্রচলিত বা আমরা সবাই শুনতাম, যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি বিল না দেয়, একজন মহিলা আইনজীবী আমাদের ল মিনিস্টার সাহেবের জুনিয়র, ওনার কাছে গেলে বেল হয়ে যায়। একটু বেশি টাকা পয়সা দিতে হয়, উনি নাম নিমা, মামলার নাম্বার, কোর্টের নাম্বার লিখে রাখে, আর কদিন পরে বেল হয়ে যায়। এটা আমি শুধু, সেটা আমি আর বললাম না। আমি প্রথম বিশ্বাস করতাম না, পরে বিশ্বাস করেছি। আমার খুব জানাশোনা লোক, ওনার এই অবস্থা হয়েছিল। ওনার বিশ্বাস না করার কোনো কারণ নাই। আপনারা যেটা বলতেন বিশ্বাস করতাম না, পরে বিশ্বাস করেছি। কারণ আনিসুল হক সাহেব সিরাজুল হক সাহেবের ছেলে। সিরাজুল হক সাহেব ভালো লইয়ার ছিল, ওনার ছেলে এগুলা করবে এটা বিশ্বাস ছিল না। আনিসুল হক সাহেব দেখেন ওনার নৈতিকতা যেটা সিরাজুল হক সাহেবের ছিল। উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, এরশাদের মামলা করতে গেছেন। উনি বললেন না, আমার তোমরা দোষারোপ করবো, আমি আওয়ামী লীগ ছেড়ে দিলাম। উনি আওয়ামী লীগ ছেড়ে তারপরে এরশাদের উকিল হয়েছেন। উনি বলছেন যে আমি লইয়ার, আমি পয়সা পাবো, আমি গেছি, কিন্তু আওয়ামী লীগ ছেড়ে গেছেন। কিন্তু ওনার সন্তান এইভাবে সব ডুবাবে, এটা বিশ্বাসযোগ্য ছিল না। যাই হোক, আমাদের দুর্ভাগ্য, এটা তার দোষ না, দোষ হইল হেড অফিসে। দোষ হলে হেড অফিসে আপা নেত্রীরা বলতো, হেড অফিসের দোষ থাকলে তো সবই নিচের। কারণ আমি দেখছি যে বিভিন্ন মন্ত্রীরা যেটা বক্তৃতা দিতেন, নিজের দায়িত্ব কিছু না, সব জননেত্রী, সব মাননীয় প্রধানমন্ত্রী নিজেকেই বলছে যে উনি যে কেন বেতন নিত এই প্রজাতন্ত্রের, উনি জানে না। সব প্রধানমন্ত্রীর দোষ হয়েছেও তাই,
যে প্রধানমন্ত্রী তো পালাইছে সাথে 350 জন পার্লামেন্ট মেম্বার পালাইছে। পৃথিবীতে এমন ঘটনা বোধহয় আর কোথাও ঘটে নাই। এবং বায়তুল মুকাররমের খতিব সহ পালাইছে। এইটা কি মসজিদের ইমাম পালায়? এইটা এখন এত দূষিত হয়েছিল আমাদের পরিবেশ পরিস্থিতি। যাই হোক, আমরা আশা করি যে আমাদের এই পরিবেশ পরিস্থিতি আমরা উন্নত করতে পারবো। উন্নত করতে গিয়ে এই যেটা অনেকেই কথা বলেছেন, প্রথম তো মহসিন ভাই দেখলাম খুব অস্থির, এই নূরও কিছু বললো। তা আমি মান্না ভাইয়ের সাথে একমত যে কিছু ধৈর্য ধরতে হবে, সময় লাগবে। আর ইউনূস সাহেব তো কোনোদিন গভর্নমেন্ট চালান নাই, উনি এনজিও চালাইছেন, গ্রামীণ ব্যাংক চালাইছেন, ভালো কথা। বাট হি ইজ অ্যান এক্সপিরিয়েন্সড পারসন। পৃথিবীতে ওনার ইজ্জত আছে, সমস্ত পৃথিবীতে ওনাকে শ্রদ্ধা করে। আমরা ওনাকে ইজ্জত দিতে পারলাম না। আমরা ওনাকে এই কাঠগড়ায় দাঁড় করাইছি, 6 তলায় কোর্ট। এই বৃদ্ধ লোকটা, তার জন্য লিফট বন্ধ, এই বৃদ্ধ লোক হেঁটে হেঁটে 6 তলায় উঠছে। আমরা যদি এখন 2 তলায় উঠি, হাঁপায় উঠি, আর এই বৃদ্ধ লোকটি 6 তলায় উঠছে। যাই হোক, পদ্মা ব্রিজ থেকে ওনারে ফেলাই দেওয়া হয়েছে। এখন যে কে যে পড়ে আল্লাহ জানে। আমি বলবো যে কিছুটা ধৈর্য ধরা উচিত। আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, কেউ বলেছেন ওই যে কি জানি ব্যারিস্টার ফুয়াদ, আমার মনে হয় বছর 80 চলে গেছে। হ্যাঁ, উনি আমার মনে হয় এটা নিয়ে যথেষ্ট লেখাপড়াই করছে, বা একটা পরিকল্পনা ওনাদের আছে। আর বাকি যারা বক্তৃতা দিয়েছেন সবাই আমার মতো এক্সটেম্পোই মনে হয়, ওনারা খুব লেখাপড়া করে দিয়েছেন বলে মনে হয় না। কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবার একটা পদ্ধতি তো আছে। এবং পৃথিবীতে যেমন ধরেন ব্রিটেন, ওদের লিখিত কোনো কনস্টিটিউশন নাই। তারপরে আমরা যখন আইনের ছাত্র, আমাদের প্রফেসররা বলতেন যে ব্রিটিশ পার্লামেন্ট ক্যান ডু এনিথিং except making a man to a woman and a woman to a man. তাদের লিখিত কোনো সংবিধান নাই, কিন্তু তারা সব করতে পারে। আমেরিকা এত বড় দেশ, খুব ছোট্ট কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন আমি বলতে আমার দ্বিধা নেই, আমি যেটা মনে হয় ইট ইজ নাথিং বাট এ কপি অফ পাকিস্তান কনস্টিটিউশন আর সামথিং এডেড ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন। পাকিস্তানের কনস্টিটিউশন, যদিও পাকিস্তান ইসলামিক রিপাবলিক ছিল নাকি শুরুটা, বা এখনও আছে, পাকিস্তানের প্রথম যিনি কনস্টিটিউশন রচনা করেছিলেন উনি কিন্তু মুসলিম ছিলেন না, জানেন। হি ওয়াজ এ লয়ার অফ কুমিল্লাবাদ। নামটা বলেন তো? হ্যাঁ, আমাদের কুমিল্লার কৃতি সন্তান। হ্যাঁ, নাম কি? এরকমই জানি কি এটার নাম। উনি পরে ইন্ডিয়া চলে গেছেন। যাই হোক, সেই পাকিস্তানের কনস্টিটিউশনটাই মন্ডল, ইয়েস, না 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 না, কুমিল্লা বারের মেম্বার একজন। তাহলে আমি এরকমই হবে। হ্যাঁ।